একটি প্রবাদ আছে, খুবই সুপরিচিত প্রবাদ। অনেক কথার অনেক দোষ, ভেবেচিন্তে কথা কোষ। অর্থাৎ অনেক বেশি কথা বললে সেখানে অনেক দোষ হতে পারে, অনেক ভুল হতে পারে, অনেক ভ্রান্তি থাকতে পারে। সেজন্যে যত কম করে কথা বলা যায়, যতটা নিয়ন্ত্রণে রাখা যায়, নিজের মুখকে লাগাম দেওয়া যায়, ততই ভালো। বিপদ আপদ থেকে পরিবেশ পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখার জন্য মুখটাকে নিয়ন্ত্রণে রাখা হচ্ছে বুদ্ধিমানের কাজ। আপনি জানলেই আপনি বলে ফেলবেন, আপনি অনেক জ্ঞানী বলে আপনি বলে ফেলবেন। আপনি ক্লাসের একবার ফার্স্ট বয় ছিলেন, ক্লাস 1 থেকে একবারে মাস্টার্স ডিগ্রি পর্যন্ত, তাতে কিচ্ছু আসে যায় না যদি আপনার মুখটা সুন্দর না থাকে, যদি নিয়ন্ত্রিত না থাকে, এবং সেখানে অন্যকে গ্রহণ করার মানসিকতা না থাকে, অন্যকে সম্মান দেওয়ার মানসিকতা না থাকে, এবং অন্যকে মর্যাদা বোঝার যদি আপনার জ্ঞান মেধা আপনার ঘিলুতে না থাকে, তাহলে আপনার ওই যে আপনি সেরা ছাত্র ছিলেন, কিচ্ছু আসে যায় না। এতগুলো কথা বলার একটা মাত্র কারণ হচ্ছে আমাদের সরকার প্রধান গত 15.5 বছর জেল জুলুম হুলিয়া মাথায় নিয়ে রাজপথে রক্ত দিয়ে জীবন দিয়ে একটি সরকারের পরিবর্তন ঘটিয়ে গণবিপ্লব বা গণ আন্দোলন বা গণ অভ্যুত্থান, যে যেটা শুনলে শান্তি পান, স্বস্তি পান, এই সবগুলো শব্দই এখানে ব্যবহার করা হলো। অভ্যুত্থানই হচ্ছে এখানে শ্রেয় কথা, সুন্দর কথা, তারপরও অনেকগুলো শব্দ ব্যবহার করলাম। এই অভ্যুত্থানের মাধ্যমে আমরা পরবর্তীতে যাকে সরকার প্রধান হিসেবে আমন্ত্রণ করে দূর দূর দেশ থেকে, সেই ফ্রান্স থেকে, ফ্রান্সের প্যারিস থেকে ওনাকে আমরা দাওয়াত দিয়ে নিয়ে আসলাম সরকার প্রধান হওয়ার জন্য, যেখানে এই আন্দোলনে বিন্দুমাত্র তার কোনো ভূমিকা নেই, বিন্দুমাত্র উনি শ্বাস প্রশ্বাস পর্যন্ত ফেলেননি এই আন্দোলনের পক্ষে। শুধু এটা নয়, এই আন্দোলনের পক্ষে নয়, বাংলাদেশের গত 53-54 বছরের ইতিহাসে উল্লেখযোগ্য ওনার কোনো ভূমিকা নেই, উল্লেখযোগ্য কোনো ভূমিকা নেই। বাংলাদেশের যত দুর্যোগ দুর্বিপাক, রাজনৈতিক সংকট, অর্থনৈতিক সংকট, কোথাও ওনার ভূমিকা আছে এটা কেউ প্রমাণ করতে পারলে আমরা বোধহয় স্বস্তি পেতাম। তাহলে ওনাকে আমাদের বোঝা মনে না হয়ে আমাদের একটি অর্জন বলে মনে হতো। যা কারো কাছেই তথ্যগুলো থাকলে দিবেন, আমরা একটু স্বস্তি পাব। বারবার এই প্রশ্নের সম্মুখীন হচ্ছি যে তোমরা আন্দোলন করেছো আর এমন একজনকে ধরে নিয়ে এসেছো যে দেশের বিন্দুমাত্র কোনো কাজে কোনোদিন কোনো ভূমিকা রাখেনি। প্রথম যে কাজটি উনি করেছেন, প্যারিস থেকে এসেই ছাত্রদেরকে ওনার পাশে নিয়ে উনি বলেছেন ওনারা নিয়োগকর্তা, ছাত্ররা ওনার নিয়োগকর্তা। বাকি দেশের জনগণ, ছাত্র কজন মারা গিয়েছিল বলেন তো আন্দোলনে? এত লম্বা লম্বা কথা বলছেন, 10 মাস পেরিয়ে গেছে, নিহতের সংখ্যা বলতে পেরেছেন? জাতিসংঘ একটা হিসাব দিয়ে দিয়েছে 1400-র মতো মানুষ এখানে মারা গেছে। আর আপনাদের প্রধান দায়িত্ব ছিল শহীদদের তালিকা তৈরি করা। করেছেন আপনারা? লম্বা লম্বা কথা বলেন, বিপ্লবী হয়ে যান, সেই তালিকা আপনারা তৈরি করতে পারেননি। জাতিসংঘের তালিকা ধরেই বলছি, 1400-র মতো মানুষ মারা গেছে সেই জুলাই থেকে আগস্টে, তাদের তালিকা আপনারা তৈরি করতে পারেননি। সেখানে ছাত্র কজন ছিল, এবং সেখানে এই বর্তমান সরকারের পোষ্য কোঠায় তৈরি হওয়ার যে রাজনৈতিক দল এনসিপি, তাদের কয়জন নিহত হয়েছে, তারা কেন এখনো তালিকা তৈরি করছে না? তাদেরটা তারা বলুক অন্তত, তাদের কতজন শহীদ হয়েছে। এই তাদেরকে নিয়োগকর্তা হিসেবে ঘোষণা দিয়ে তারপরে সারা জীবন উনি বাইরে ঘুরে বেড়ানো মানুষ, বিমানের মধ্যেই তো ওনার বেশিরভাগ জীবন কেটেছে, বাইরের বিলাসবহুল 5 স্টার হোটেল, 7 স্টার হোটেলে ওনার জীবন কেটেছে। তারপরে চলে গেলেন উনি জাতিসংঘের অধিবেশনে, সাথে প্রথমে জানা গেল যে উনি 2জন মানুষ নিয়ে যাবেন। এটা নিয়ে মিডিয়ায় একেবারে মুগ্ধতা ছড়িয়ে ফেলেছেন, আরে দেখো কি মহৎ মানুষ, উনি মহৎ কাজ করেছেন, মাত্র 2জন নিয়ে যায়। তারপরে সেটা হয়ে গেল অর্ধ শতাধিকের উপরে। লজ্জায় আমরা মুখ ঢাকলাম যে কি তোমাদের মহৎ মানুষের কাজ এই 2জন বলে এখন দেখি 50-এর অধিক মানুষ নিয়ে যাচ্ছে। লজ্জিত হলাম, আমরা কিন্তু কিছু বলিনি। তারপরে সেখানে গিয়ে কোথাকার কোন উদ্ভট এক মানুষকে মঞ্চে উঠিয়ে দিয়ে
যিনি ফেসবুক বিপ্লবী, কথায় কথায় উনি স্ট্যাটাস দিয়ে দেন, তাকে উঠিয়ে আপনি বলে দিলেন উনি হচ্ছে মাস্টার মাইন্ড, যাকে অনেকেই বলছে উনি ওনার সকালের কথা দুপুরে ঠিক রাখতে পারেন না, দুপুরের কথা সন্ধ্যায় ঠিক রাখতে পারেন না, তাকে উনি বলে দিলেন এই গণ অভ্যুত্থানের, আর তাদের ভাষায় তারা তৃপ্ত হন, এটাকে বিপ্লব বললে সেই বিপ্লবের নাকি মাস্টার মাইন্ড ছিলেন উনি। কোথায় আলোচনা হয়েছে এই বিপ্লবের? কে আলোচনা করেছে? আমরা যে 15.5 বছর ধরে রক্ত ঘাম দিয়ে ঘর সংসার সমস্ত কিছু উজাড় করে দিয়ে, ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু বিসর্জন করে দিয়ে, নিজের জীবনকে হাতে নিয়ে বনে বাদারে ঘুরে ড্রেনে ডাস্টবিনে পড়ে থেকে আন্দোলন করেছি, তখন কোথায় ছিল আপনার এই মাস্টার মাইন্ড? এসব আবল তাবল কথা বলে মানুষের বিরক্তির কারণ হয়েছে, তখন আমরা মুখ বন্ধ করে থেকেছি, কোনো কথা বলিনি, লজ্জিত হয়েছি, ভিতরে ভিতরে রক্তক্ষরণ হয়েছে, কিন্তু আমরা কোনো কথা বলিনি। তারপরে ক্রমাগত আপনার এই লাগামহীন কথাবার্তা একের পর এক এই গণ অভ্যুত্থানের সমস্ত শক্তিকে আপনি দূরে সরিয়ে দিয়ে আবার কোঠার তৈরি করেছেন। আপনি আপনার নির্দিষ্ট কোঠার দিয়ে একটি দলকে আপনি সকাল বিকাল ডাকছেন, সকাল বিকাল তাদের পরামর্শ নিচ্ছেন এবং তাদের পরামর্শগুলোই আপনি বাস্তবায়ন করছেন। সর্বশেষ নির্বাচন নিয়ে, যে নির্বাচনের জন্য শুধুমাত্র একটি সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা বাংলাদেশে প্রতিষ্ঠিত না হওয়ার কারণে গত 15.5 বছরে শেখ হাসিনা তথা আওয়ামী লীগ বাংলাদেশে একটি স্বৈরতন্ত্র কায়েম করতে পেরেছে। সেখানে অবশ্যই আমাদের দেশের কিছু ভুল পাল্টানো মানুষের ভূমিকা ছিল, কিছু স্বার্থান্বেষী মানুষের ভূমিকা ছিল, কিন্তু মূল কারণটা অবশ্যই ছিল একটি নিরপেক্ষ নির্বাচন না করতে পারার কারণে, যেখানে সরকার পরিবর্তনের একমাত্র মাধ্যম হচ্ছে নিরপেক্ষ নির্বাচন, এবং সেই নির্বাচনের মাধ্যমে প্রতি 5 বছর পর পর দেশের প্রত্যেকটি মানুষ তার ক্ষমতা প্রয়োগ করবে, তার পছন্দের মানুষকে বেছে নেবে, পছন্দের দলকে বেছে নেবে, পছন্দের প্রতীকে সে সিল মারবে এবং তার মাধ্যমে নির্বাচিত হবে দেশে একটি সরকার। সেটি না হওয়ার কারণে স্বৈরতন্ত্রের প্রকট রূপ, ভয়ঙ্কর রূপ আমরা দেখলাম, যেখানে জাতিসংঘের প্রতিবেদনে তৈরি করা হয়েছে 1400 মানুষের নিহতের তালিকা। সে নির্বাচন নিয়ে জাপানে যে আপনি বললেন ভয়ঙ্কর এক কথা, মিথ্যাচার বলা চলে, এটাকে মিথ্যেই বলতে হবে। এখন আর আপনাকে রাগঢাক করে বললে আপনি বুঝতে চাচ্ছেন না, আমাদের হৃদয়ের রক্তক্ষরণ আপনি বুঝতে চাচ্ছেন না, আমাদের অপমান অপদস্থ করেই আপনি যাচ্ছেন একের পর এক। সেখানে আপনি বলেন একটি মাত্র দল ছাড়া আর কেউ নির্বাচন চাচ্ছে না, একটি মাত্র দলই চাচ্ছে শুধু নির্বাচন, আর বাদ বাকি কেউ চাচ্ছে না। এত বড় মিথ্যাচার! আপনার মতো মানুষ, বিশ্ববরেণ্য একজন মানুষ, এত বড় আপনার পরিচিতি, সারা পৃথিবীর সমস্ত নোবেল লরিয়েট আপনার বিপদে আপনাকে বিবৃতি দিয়ে সাপোর্ট করেছিল, সেই মানুষগুলো যখন আপনার এই মিথ্যাচার দেখে, তারা কি লজ্জিত হয়? জানি না, কিন্তু আমরা লজ্জিত হয়েছি, আমরা আহত হয়েছি এবং আমরা বিক্ষুব্ধ হচ্ছি। আরও একবার আপনি দেশকে অপমান করলেন, দেশের মানুষকে অপমান করলেন। যে মানুষ আপনাকে 2006-07 সালে প্রত্যাখ্যান করেছে, আপনি মনে করেছিলেন নোবেল নিয়ে এসে সরকারের পৃষ্ঠপোষকতার পোষকতায় আপনি দেশে একটি রাজনৈতিক দল করে, কিংস পার্টি করে আপনি সরকারে অধিষ্ঠিত হবেন, সেই স্বপ্ন ভঙ্গ হয়েছিল। সে দেশের তখন দেশের জনগণ আপনাকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছিল। আপনি তখন এই দেশ থেকে পালিয়ে গিয়েছিলেন, প্রায় আপনাকে আর খুঁজে পাওয়া যায়নি দেশের কোনো সংকটে। সেই আপনি এবার ব্রিটেনে যে পুরো দেশকে অপমান করেছেন, নিজে বেজ্জতি হয়েছেন, ব্রিটেনের সরকার আপনাকে কোনোভাবে আমন্ত্রণ জানায়নি। সেখানে যে আপনি একটি সাক্ষাৎকারে বলে দিচ্ছেন নির্বাচন তো টাকা দিয়ে করা যায়। 2006-07 সালে আপনার কাছে টাকা ছিল না, আপনি পারেননি কেন আপনার রাজনৈতিক দল করতে? আপনাকে সম্মান করার জায়গাটুকু আপনি শেষ করে ফেলছেন। আবারও বলছি, আপনার সম্মান করার জায়গাটুকু আপনি শেষ করে ফেলছেন। যদি বুঝে থাকেন আপনার বিন্দুমাত্র সম্মান আছে, দেশের মানুষকে আপনি সম্মান করবেন, দেশের মানুষের কাছে আপনি সম্মানিত হিসেবে থাকবেন, তাহলে এই কথাটিকে আপনি কেন বলেছেন, কি প্রেক্ষাপটে বলেছেন, সেটা আপনাকে ব্যাখ্যা করতে হবে অথবা ক্ষমা চাইতে হবে, বলতে হবে যেটা আমার ভুল হয়ে গেছে, কথা প্রসঙ্গে বলেছিলাম, কিন্তু এটাকে আমি অর্থবহভাবে বলিনি। আপনার এনসিপির তো এখন অনেক টাকা, একজন উপদেষ্টার 8 মাস 9 মাসের একজন
পিএস পিএ 300 কোটি 400 কোটি টাকার মালিক হয়ে যায়, তার মানে আপনার উপদেষ্টারা এখন কত হাজার কোটি টাকার মালিক। 8 মাসে 9 মাসে যদি একজন পিএ 300-400 কোটি টাকার মালিক হয়ে যায়, উপদেষ্টারা তাহলে কত ভয়ঙ্কর লুটপাটে লিপ্ত আছে। পারছে না কেন তারা নির্বাচনে যেতে? তাদের হাতে তো অনেক টাকা, আপনার হাতে তো অনেক টাকা, আপনার গ্রামীণ ব্যাংকের তো অনেক টাকা। দিয়ে দেন সব টাকা, দিয়ে নির্বাচনে আসেন আপনি। শুধুমাত্র একটি নিরপেক্ষ নির্বাচন এদেশের মানুষ চায়, আর কোনো কিছু চায় না। জনগণ ঠিক করবে এই দেশে কি হবে কি হবে না। তারা যে প্রার্থীকে নির্বাচিত করবে, যে দলকে নির্বাচিত করবে, তারা সরকার গঠন করবে, এবং সেই সরকারের ভুল ভ্রান্তি, সেই সরকারের যত ধরনের সম্মান, সমস্ত কিছু জনগণ দ্বারাই নির্ধারিত হবে। সেই সরকার যদি ভুল করে থাকে, তাকে অবশ্যই আবার মানুষ ঘাড় ধরে নামিয়ে দেওয়ার শক্তি তার হাতেই রাখবে। সেটা হচ্ছে নির্বাচনের মাধ্যমে, ভোটাধিকারের মাধ্যমে, ভোট প্রয়োগের মাধ্যমে। সেটি যদি আপনি ক্ষুণ্ণ করতে চান, দেশে যদি বিরাজনীতিকরণ করতে চান, দেশকে যদি রাজনীতি শূন্য করতে চান, এর দায় আপনাকে নিয়ে, সারা জীবনের কলঙ্ক মাথায় নিয়ে এই দেশ থেকে বিতাড়িত হতে হবে অবশ্যই।